এমনকি কার্ল মার্কস, যাকে আমরা প্রায় বন্দনা করি, তিনিও মনে করতেন ভারতবর্ষের কোনো ইতিহাস নেই। কারণ কি, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ভারতবর্ষের আগ্রহ ছিল না। ভারতবর্ষে যারা প্রথম বিজয়ী হয়ে ইতিহাস লেখা শুরু করেছেন তারা হলেন তুর্কি বিজয়ীরা, যাদেরকে বিকল্পভাবে মুসলিম বিজয়ী বলা হয়। কিন্তু তারাও আরবদের যে সাধনা সিদ্ধির শিখরে পৌঁছেছে, তারা গণিত চর্চা করেছেন, দর্শন চর্চা করেছেন, গ্রিক দর্শনের ঐতিহ্য অনুসরণ করে এবং ভারতীয় গণিত শাস্ত্র অনুসরণ করে আরবদের সংস্কৃতি সাধনার মধ্যে দর্শন, বিজ্ঞান, স্থাপত্য এগুলি যে পরিমাণ উচ্চস্থান দখল করেছে, বিনয়ের সাথে বলছি ইতিহাস চর্চা অতটা উচ্চস্থান দখল করে। আরব সভ্যতার শেষের দিকে, যেমন আমরা ইবনে খলদুনের নাম জানি, তিনি 14 শতকের লোক, মানে আজ থেকে মাত্র বেশি নয়, 1000 বছর হয়। তো এর আগে আরবদের মধ্যে ইতিহাস চর্চাটা অনেকটা কম প্রাধান্য পেয়েছে। সেই আরবদেরই সাংস্কৃতিক উত্তরাধিকারী তুর্কিরা বা ইরানিরা ভারতবর্ষে যখন এলেন, তখন তারা ইতিহাস চর্চা শুরু করে। এর আগে সংস্কৃতির ইতিহাস বলে যেসব বই পাওয়া যায়, যেমন রাজ তরঙ্গিনী, কাশ্মীরের কলমনের লেখা, সেগুলোর বয়স খুব বেশি দিন নয়। এখন ভারতবর্ষে ইংরেজরা যখন দখল করলেন, তারা জানতেন যে ভারতের কোনো ইতিহাস নেই, যেন ভারত আকাশ থেকে হঠাৎ করে পড়েছে। মানে ভারত বলতে এখন আমরা যে দক্ষিণ এশিয়া বলি, শ্রীলঙ্কা শুদ্ধ, নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এমনকি মিয়ানমারও অন্তর্ভুক্ত করা হতো। তো সেই অবস্থা নিরসনের জন্য ইংরেজরা ভারতবর্ষে বলতেন যে যদি আমরা কোনো প্রমাণ খুঁজে পাই, পাথরের মধ্য থেকে সেই প্রমাণ বেরোবে। পাথর মানে পুরনো ভাস্কর্য, তার পুরো পাওয়া না গেলে তার টুকরা টাকটা পাওয়া যাবে, আর্টিফ্যাক্টস বলে, অথবা মুদ্রা পাওয়া যাবে। প্রাচীন সম্রাটদের এবং রাজা মহারাজাদের মুদ্রা কিছু পাওয়া গেলে বয়স নির্ণয় করা যাবে। এগুলো আপনারা জানেন, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ধারণা ছিল আর্য বলে একদল নরগোষ্ঠী ভারতবর্ষ আক্রমণ করে দখল করেছে 2500 বছর আগে। মোটামুটি এটাই ছিল জ্ঞান। ইংরেজদের মধ্যে যে সুন্দর পণ্ডিত ইতিহাস লিখেছেন, একজন যে ভিনসেন্ট স্মিথ, তার বই বেরিয়েছে 1919 সালে, অক্সফোর্ড ইনস্টিটিউট প্রাচীন কাল। তো এই ক্ষেত্রে আমরা জ্ঞানের বৃদ্ধিটার জন্য এটা নিভাই দিলে ভালো হয়। আওয়াজটা ইয়ে হচ্ছে, আমি একটু সরাই কথা বলি। যারা কষ্ট হচ্ছে শুনছেন, দয়া করে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এইটা বক্তৃতা দেওয়ার জন্য খুব উপযুক্ত হল নয়, কারণ হল যারা নির্মাণ করেছেন তাদের এত প্রতিদ্বন্দ্বী হলে তো বক্তৃতা দেওয়া যাবে না। যেটা বলছে খোলা মাঠে আমাদের ওয়াজ করলে অনেক ভালো হতো। তো যা হোক, আমি আপনাদের প্রশ্নের অপেক্ষা করছি। তাহলে আমরা যে মিউজিয়াম করছি, ইংরেজরা 19বিংশ শতাব্দীর শুরুতে 1814 সালে প্রথম একটা মিউজিয়ামের সূত্রপাত করে। তারপরে মিউজিয়াম বলতে তখন মনে করা হতো যে পুরনো প্রত্নতত্ত্ব যা সংগৃহীত হয়েছে আর্কিওলজিক্যাল অবজেক্ট, সেগুলো রক্ষা করার জন্য। রক্ষা করাটা একটা বড় উদ্দেশ্য ছিল, তখন এটি শিক্ষা উদ্দেশ্য ছিল না। একই কথার জন্য আপনাদের বলি, ইংল্যান্ডে যে ব্রিটিশ মিউজিয়াম আছে, সেই ব্রিটিশ মিউজিয়ামে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। যখন তারা এটা জনসাধারণের জন্য খুলে দেননি, তখন তারা প্রত্যেকে একজন লোকের চরিত্র নির্ণয় করা হতো। এখন যেমন ডিজিএফআই রিপোর্ট ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা যায় না, সেরকম নানা রকমের তদন্তের পরে দৈনিক 80 জন মতো লোককে ব্রিটিশ মিউজিয়ামে ঢুকতে দেওয়া হতো, যাদের পরিচয় তারা উচ্চ বর্ণের অথবা তারা একাডেমিক, তাদের পরিচয় ছিল। সাধারণ মানুষের জন্য এটা খুলে দেওয়া হয়েছে আরো অনেক পরে, 19বিংশ শতাব্দীর শেষের দিকে। আমি বলতে চাচ্ছি মিউজিয়ামেরও একটা ইতিহাস আছে। মিউজিয়ামকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম অকাট্য প্রমাণ, এই জন্য হরপ্রসাদ শাস্ত্রী পাথুরে প্রমাণ কথাটা লিখেছেন। পাথুরে হচ্ছে পাথর থেকে তৈরি করা। আমরা যদি আমাদের পূর্ববঙ্গীয় বাংলায় বলি পাথুরিয়া, চট্টগ্রামের ভাষা যেমন পাথরিয়া, এরকম ভাবে প্রমাণ, যার মধ্যে অকাট্য এই কথাটা আছে। তার প্রধান অবদান হচ্ছে প্রথম দিকে যে পাওয়া গেল, যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরও আপনারা দেখতে পাবেন 11দশ শতাব্দীর, 10ম শতাব্দীর, 9ম শতাব্দীর কতগুলো শিলা পাথরের প্রাচীন অষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। কুমিল্লা এখানে ময়নামতিতেও দেখেন এগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে, পাকিস্তানের অনেকগুলো ভেঙে ফেলেছে। অবলোকিতেশ্বর, বিষ্ণু, শিব, এইসব মূর্তি আছে
বুদ্ধ মূর্তি আছে 2000 বছরের পুরনো। এগুলো এমন পাথরে বানানো যেগুলো এখন আপনার বোমা মেরেও ফাটা যায় না, এত উচ্চ মানের। তাদের যে পাথরের জ্ঞান কি করে হলো, এটা ভাবলে এখন মনে হয় যে যাদের দেশের কোনো ইতিহাস নাই বলা হচ্ছে, এগুলি পর পর দেখা যায় পুরনো সমস্ত ধারণাকে বদলাতে হচ্ছে। যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গবিজয় যেটা আমরা বলি, সেটা মাত্র 800 বছর আগের ঘটনা। অথবা ধরেন এখন যদি আপনি একটু বাড়িয়ে বলেন 900 বছর আগের ঘটনা, ত্রয়োদশ শতাব্দীর ঘটনা। তার আগে এই সমস্ত মূর্তি বানিয়ে হয়েছিল। আগে মনে করা হয়েছিল এখানে দেশে কোনো ইতিহাস নেই। ধীরে ধীরে যে ইউরোপীয়রা এখন তাদের মনোভাব সংশোধন করে নিচ্ছেন যে এখানে ইতিহাস কিছুটা ছিল। ইতিহাস মানে কি, এখন এই কথাটাই আমি আসতেছি। ইতিহাস মানে লোকে মনে করতো রাজা মহারাজারা আগের দিকে শরৎকালে, এখন অগ্রহায়ণ এসে গেছে কিন্তু কোনো শরৎকালে মানে আবহাওয়া দেখতো, শীতের কোনো দেখাও নাই চট্টগ্রামে। শরৎকালে লোকে ভাদ্র আশ্বিন মাসে দিগ্বিজয়ে বের ওঠেন। দিগ্বিজয় মানে তিনি চতুর্দিকে যতদূর দেখেন ততটুকু নতুন নতুন রাজ্য জয় করবেন, এবং রাজা মহারাজার কীর্তি কাহিনীকে ইতিহাস বলা হতো। সেই অর্থে ইংরেজরা মোটামুটি ভুল ধারণা পোষণ করেননি। রাজা মহারাজার দিগ্বিজয়ের কাহিনী লিখে রাখা হয় নাই। ভারতবর্ষের ইতিহাস কি ছিল? বার্ষিক চক্রাকার, আমরা যে ষড় ঋতু বলি, অথবা মানুষের জীবনকেও চক্রাকার অর্থে দেখা হতো। মানুষ জন্মায়, দুঃখ পায় এবং একসময় মৃত্যুবরণ করে, জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। এখন আমরা বলি জন্ম, মৃত্যু, বিয়ে, এই দিন নিয়ে। এই ছিল ভারতবর্ষীয় জনগণের, অথবা তাদের ভাষায় বলি প্রাচ্যদেশীয় জনগণের দৃষ্টিভঙ্গি। কিন্তু মানুষের জীবনে যে অগ্রগতি আছে, কোনো পরিবর্তন আছে, সেটা দেখতে হলে যে দৃষ্টিভঙ্গি দরকার, ভারতবর্ষের রাজা মহারাজারা সেই দৃষ্টিভঙ্গিকে খুব বেশি একটা পাত্তা দেননি। মাত্র যেমন বাংলার ইতিহাস সঙ্গে যে লিখিত বিবরণ যেগুলো আমরা এখন পাচ্ছি, সেগুলো সব মুসলিম বিজয়ের পরবর্তী। আগের দিনের বিবরণ আমরা কিতে পাচ্ছি, যারা আরেকজনের প্রমাণ এখন আমরা পাচ্ছি। চীন থেকে যারা এদেশে বেড়াতে এসেছিলেন, মাওয়ান, ফাহিয়ান নামগুলো দেখি, এইগুলিতে তারা সমকালীন রাজ্যের যে বিবরণ দিয়েছেন, তাদের দেখা যায় এখানে বেশ রাজা মহারাজা ছিলেন এবং তারা ভালোভাবে দেশ শাসন করছিলেন। এইগুলি থেকে আমরা আরও কতগুলো জিনিস জানি। এদেশের মানুষ কোন ধরনের খাদ্য খেতেন, কোন ধরনের পোশাক পরতেন। তাতে দেখা যাচ্ছে ইতিহাস মানে শুধু রাজা মহারাজার বিবরণ নয়, মানুষ কোন ভাষায় কথা বলতো, কোন ধর্ম অবলম্বন করতো, মানুষ কি চাইতো, তারা কি চাষ করতো, কি খেত, তারা কোন ধরনের পোশাক পরতেন। যেমন ধরুন মসলিন বলে একটা কাপড় আছে। বাংলাদেশের যে ইতিহাসে এই সূক্ষ্ম কাপড় তৈরি করার স্থান, কিন্তু এটার নাম মসলিন হলো কেন? ইতিহাস কীভাবে বদলায়? এটা বাংলাদেশ থেকে রপ্তানি হতো সমুদ্র পথে, গিয়ে এটা লোহিত সাগরের কাছাকাছি যাওয়ার আগে, অর্থাৎ পারস্য উপসাগরে যেত, গিয়ে এটা দজলার পাশে যে নদী, আর একটা ফোরাত, একটা দজলা, একটাকে ইংরেজিতে বলে ইউফ্রেটিস, গ্রিকদের দেওয়ার নাম, আর হলো টাইগ্রিস, বাংলা আমরা ফোরাত এবং দজলা বলি। দজলার উপরে যেতে যেতে মসুল বলে একটা শহর আছে। এটা কোথায়? কুর্দিস্তানে, আধুনিক ইরাকের অন্তর্গত। সেখান থেকে এটা আনাতোলিয়া পার হয়ে, মানে তুরস্কের যে মূল এশিয়া ভূমি পার হয়ে এটা ইউরোপে যেত। ইউরোপীয়রা এখানে লাস্ট যে সিলটা পেত, এটা হলো মসুল শহরে। এটা মসুল থেকে এসেছে, তাই এটার নাম মসুল হয়েছে। কিন্তু এটা তৈরি হতো ঢাকায়, এটা তৈরি হতো বাংলাদেশে। এই অতি উন্নত মানের বস্ত্রের প্রচুর চাহিদা ছিল ইউরোপে। কিন্তু আপনি যখন খেয়াল করবেন ইতিহাস কোথায় পাওয়া যায়, এবং শব্দের মধ্যে ইতিহাস রয়েছে, তা আমরা সকলে জানি এটা মসলিন, মসুলের কাপড়, কিন্তু মসুল এটা তৈরি হতো না। আরেকটা উদাহরণ দেই, ইউরোপে উন্নত মানের কাপড়কে বলা হতো মুসলিম। এটা অভিজাত শ্রেণীর রাজা মহারাজা, অভিজাত লর্ড, নাইট আর ভাইকাউন্ট, এরা এগুলি পরিধান করতেন এবং তারা এগুলির জন্য চাহিদা পাঠাতেন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের ব্যবসা শুরু হওয়ার আগে এগুলি স্থলপথে যেত। পরে তারা দেখবে যদি জলপথে ভারতবর্ষে যাওয়া যায় তাহলে তো অনেক লাভ বেশি হবে। সেই জন্য কলম্বাস প্রভৃতির ভারত অভিযান শুরু হয়েছিল। তারা ভুল করে আবিষ্কার করলেন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা। সেখানে যে নাম আমেরিকা হলো পরে। কলম্বাসের পরে চতুর্থবার যে একটা অভিযানে গেলেন আরেকদল ইউরোপীয়, আমেরিগো ভেসপুচি নামে আরেকজন ইটালিয়ান। লক্ষ্য করবেন এই সমস্ত অভিযানের নেতৃত্ব দিয়েছেন সব ইটালিয়ান। কলম্বাস নিজেও ইটালিয়ান, যদিও তিনি চাকরি করছেন স্পেনের রাজা, আরেকজন চাকরি করছেন পর্তুগালের রাজা। কারণ পর্তুগাল এবং স্পেন ছিল তখন শক্তি হিসাবে অগ্রণী, কিন্তু জনবল হিসাবে ইটালি ছিল বিশ্লিষ্ট অনেকগুলি 360-এর মতো রাষ্ট্রে বিভক্ত, ছোট ছোট শহরে একটা রাষ্ট্র। কিন্তু সেখানে কারিগর লিওনার্দো দা ভিঞ্চির দেশ, এটা নিকোলো মাকিয়াভেলির দেশ। সেখানকার এই যে ক্রিস্টোফার কলম্বাস, তার দেশ
জেনোয়া নামক একটা শহর, সেখান থেকে তিনি চাকরি নিয়ে আসতেন। তিনি ভারতে আসতে গিয়ে আমেরিকা আবিষ্কার করেছেন। দেশটার নাম পরে হয়েছে কলম্বিয়া, না হয়ে আমেরিকা হয়েছে আরেকজনের নামে। এই কাহিনীগুলো আপনারা সকলেই জানেন। আমি বলতে চাচ্ছি এইটাকে ইংরেজিতে বলে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে হচ্ছে ইংরেজিতে এই শব্দটা বাংলা থেকে গিয়েছে। চরণদ্বীপ কথাটাকে সেরেন্ডিপ বলেছে। হঠাৎ করে যা আবিষ্কার করতে চেয়েছিলেন তা না করে অন্য একটা কিছু আবিষ্কার ঘটে গেছে, এটাকে বলে সেরেন্ডিপিটি। এক দ্বীপ খুঁজতে গিয়েছিলাম, পা দিয়েছে আরেক দ্বীপে, তার নাম হলো চরণদ্বীপ। চরণদ্বীপ বলতে আমাদের সিংহলের মতো কোনো দ্বীপ হবে। আর আপনারা যখন আবিষ্কার করতে গিয়েছিলেন, হয়তো যেটা খুঁজছিলাম সেটা নয়, আমি আরেকটা দ্বীপ পেয়ে গেছি পথের মধ্যে, দেখি যে সেটা বিশাল সম্পদ। আমেরিকা হচ্ছে সেরকম। তারা মনে করেছিলেন প্রথমে ভারতে পৌঁছে গেছে, এই জন্য ওই দেশের জনসাধারণকে এখনো তারা ইন্ডিয়ান বলে, রেড ইন্ডিয়ান বলা হয় তাদের গায়ে। ইউরোপীয়রা যে বর্ণবাদী, এই সূত্রপাত হলো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সমসাময়িক সময়, যে মানুষের পরিচয়কে রং দিয়ে নির্ধারণ করা, বর্ণ দিয়ে নির্ধারণ করা। সাদা মানুষ, কালো মানুষ, লাল মানুষ, এখন হলুদ মানুষ বেরিয়েছে, চীনা এবং জাপানি থেকে বলা হয়। এরকম সারা পৃথিবীকে 7-8 বর্ণে বিভক্ত করেছেন ইউরোপীয়রা। এই জন্যই আমরা রেসিজমের বাংলা অনুবাদ করেছি বর্ণবাদ। ভারতবর্ষে আরেকটা বর্ণবাদ আছে, কাস্টীয় বর্ণ বলে। হিন্দুদের মধ্যে 4ই বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেটাকেও বর্ণ বলা হয়। আর্যরা যখন প্রথম ভারতে আসে তখন এই ছিল ধারণা, ভারতীয় লোকেরা ছিল বেশিরভাগই কালো কালো। যেমন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লোকেরা ছোট ছোট কালো কালো, যাদেরকে তারা পরে নাম দিয়েছে দ্রাবিড়। আর আর্যরা মানে সাদা, তাদের উচ্চতা একটু বেশি, নাক খাড়া এবং গায়ের রং উজ্জ্বল, তারা সাদের নাম দিয়েছে সাদা। এখন আমাদের দেখুন সাদার দাম বেশি। এমনকি বাংলার মধ্যে আপনার যখন বিয়েতে কনে দেখতে যান, মেয়ে শ্যামলা বলেন কালো হলে, কারণ কালোটা আপনার কাছে একটা দোষ না, আমার মেয়েটা একটু ময়লা, এই যে ময়লা দিতে খুব খারাপ, কিন্তু কালোকে আমরা ময়লা বলি। এইটা বর্ণবাদ আমাদের ভিতরে ঢুকেছে ইতিহাস থেকে। এটা আমি বলতে চাচ্ছি ইতিহাস শুধু দিগ্বিজয়ের কাহিনী নয়, ইতিহাস হচ্ছে জনসাধারণের জীবনযাত্রার কাহিনী। সেখানে এমনকি পৃথিবীর বহু মানুষ এখনো আছে যারা কখনো রাষ্ট্রের নাম শুনেনি। আমাদের কাছে রাষ্ট্র এমন সত্য যে রাষ্ট্র ছাড়া আমাদের জীবনকে আমরা ভাবতেই পারি না। এবং যারা রাষ্ট্র বিরোধী তাদেরকে নৈরাজ্যবাদী বলা হয়। নৈরাষ্ট্রবাদী না বলে নৈরাজ্যবাদী বলি। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে রাষ্ট্র অনেক সময় সহায়ক আমাদের, বিশেষ করে সময় নির্ধারণ করার ক্ষেত্রে, যেটাকে ইংরেজিতে বলে ক্রোনোলজি অথবা ক্রনিকল, সময় অনুসারে বলা। আমি আসবো একটু করে জাদুঘর থেকে। আমাদের জাদুঘরের মাথায় একটা জাদু আছে, তারা জাদুঘরকে কিভাবে সাজাবে এটা কিন্তু তাদের মনে ধারণার উপর নির্ভর করে। যেমন প্রাচীন ভারতের, আমি ভারতবর্ষের মিউজিয়ামের কথা বলি, ভারতে যে ন্যাশনাল মিউজিয়ামগুলো আছে, সেন্ট্রাল মিউজিয়াম, সেখানে যেটাকে প্রাচীন যুগ বলা হচ্ছে সেটাকে মোটামুটি আর্টিফ্যাক্টের সময় ধরে ক্রোনোলজিক্যালি, সময়ের ক্রম অনুসারে, আরো কঠিন বাংলায় বলে কালানুক্রমিক ভাবে সাজিয়েছেন। কিন্তু যখন তথাকথিত মধ্যযুগে আসছে, মানে মুসলিম যুগে আসছে, তখন তারা কালানুক্রমিক করে নাই, তখন বিষয় অনুসারে করেছেন। এটা বই, এটা ম্যানাস্ক্রিপ্ট, এটা আরবি, এটা ফার্সি, এটা সংস্কৃত, এটা বাংলা, এইভাবে করেছেন। তার মানে তাদের মাথা তখন গোল পাকিয়ে গেছে, এটাকে আর সময় নির্ধারণ করতে পারছেন না। আমরা সময় নির্ধারণ করে কিভাবে? বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়েছে, ক্রোনোমেট্রিক টেকনিক বলে, এখন বেরিয়েছে কার্বন 14 টেস্ট, এটা কেমিক্যাল টেস্ট, বৈজ্ঞানিক টেস্ট করে বলে যে এখন পদ্ধতি করে দেখা যায় যে এটার বয়স কত। সম্প্রতি একটা নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু সম্প্রতি মানে গত 20-30 বছরের কথা বলছি। এটা হলো ঢাকার পূর্বে নরসিংদীতে কুয়ারি বটেশ্বর গ্রামে খনন কার্য করে দেখা যাচ্ছে এই শহরের বয়স কম করলে 2000 বছর হবে। তাহলে আগে মনে করা তো বাংলাদেশের পূর্বাঞ্চলে আগে কোনো সভ্যতাই ছিল না, জনগণই ছিল না। এখন আমেরিকান বড় বড় পণ্ডিতরা বই লিখছে এটা শুধু জনবসতি না, একেবারে জঙ্গলে পরিপূর্ণ দেশ। একটা উদাহরণ দিই, আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই বইয়ের বার্তা এসে পৌঁছেছে। মানে এটা হচ্ছে রিচার্ড এম ইটন বলে এক আমেরিকান অ্যারিজোনার বিখ্যাত প্রফেসর, তার ইসলাম মানে বেঙ্গল ফ্রন্টিয়ার এন্ড দ্য রাইজ অফ ইসলাম নামে বই লিখেছেন 1993। সেখানে মোটামুটি ধারণা যে এই পূর্ব দিকে চট্টগ্রাম, কুমিল্লা, নিচের দিকে অঞ্চলে কোনো সভ্যতাই ছিল না। মুঘলরা আসার পরে এগুলিকে আবাদ করা হয়েছে। কথাটা যে সত্য নয় সেটা দেখা যাচ্ছে কুমিল্লার কাছেও চন্দ্রবংশের ইতিহাস 2000 বছরের আগে, অথবা নরসিংদীতে যে বংশ, সেখানে রোমান সাম্রাজ্যের মুদ্রা পাওয়া গেছে, উড়িষ্যাতে পাওয়া গেছে। তাহলে আমরা যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য করি তখন দেখা যাচ্ছে যে যা আগে ইউরোপীয়রা মনে করতেন সেটা সঠিক নয়। এমনকি রাজা মহারাজা যদি ইতিহাসের অংশ হয় সেটাও কিন্তু এখানে অন্তত 2000-2500 বছর আগে ছিল। ঢাকাতে এখন যেটা পুরনো জেলখানা বক্সিবাজারে, যেখানে বেগম জিয়াকে বন্দি রাখা হয়েছিল কয়েক বছর আগেও, সেটাতে এখন খনন কার্য শুরু হয়েছে। ওই জেলখানা তো কেরানীগঞ্জে চলে গিয়েছে। সেখানে দেখবেন এখন যে পট শার্ট যেটা বলা হয়, ভাঙা
পাত্রের কণা টনা পাওয়া গেছে, এগুলি আমেরিকায় পাঠানো হয়েছে। সুফি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার নেতৃত্বে খনন কার্য হচ্ছে। সেখানে দেখা গেল যে এগুলির বয়স 2500 বছর। কার্বন 14 টেস্ট অনুসারে গাছের বয়স নির্ধারণ করা হয়। গাছ যেমন আমরা কাটলে বুঝতে পারি গাছটা কত বছর, এইসব জিনিসপত্র। আমি এসব বিষয়ে বিশেষজ্ঞ নই, আমি ওনাদের খবরটা বলছি। তাতে ঢাকা শহর আগে আমরা জানতাম 400 বছরের পুরনো, এটা মুঘল রাজধানী ছিল। কিন্তু এখন বলছে ঢাকা শহর এটা শহর হিসেবেই প্রায় 2500 বছরের পুরনো। তার মানে যতই আপনি আবিষ্কার করেন আপনার জ্ঞান বাড়ে অথবা আপনার জ্ঞানের পরিবর্তন হয়। আগে যা মনে করতাম সঠিক, সেটা মনে হচ্ছে শেষ কথা নয়। এই জন্য বললাম, হেগেল এবং কার্ল মার্কসের মতো লোক বলেছেন ইন্ডিয়া হ্যাজ নো হিস্ট্রি, অ্যাটলিস্ট নো রিটেন হিস্ট্রি। কার্ল মার্কস একটু কোয়ালিফাই করেছেন, অর্থাৎ উনি ধরে নিয়েছেন হিস্ট্রি মানে রিটেন হিস্ট্রি। এখন আমরা বলছি দ্যাট না আনরিটেন হিস্ট্রি। আমরা অক্ষরগুলি পড়তে পারি। অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান খুব গৌরব করে দেখেছেন আমাদের আরবি ফার্সি ম্যানুস্ক্রিপ্ট আছে, আমাদের সংস্কৃত আছে, বাংলা খুবই ভালো। কিন্তু আমাদের যে ভাস্কর্যের যে টুকরোগুলো আছে, এই যে এখানে শিবের মূর্তি আছে, বিষ্ণু শুয়েতে আছে, এগুলো কি? এই পুরো অবজেক্টটাই ধরেন একটা অক্ষর। এটা কি বানিয়ে দিচ্ছে আপনাকে? এভরি অবজেক্ট ইমাজিন ইজ এ লেটার, ইট ইজ স্পিকিং। কিন্তু আমি এটা পড়তে পারছি না। যেমন আপনাদের স্বপ্ন আপনারা পড়তে পারেন না। আপনাকে স্বপ্ন ব্যাখ্যা করতে পারে এমন বিশেষজ্ঞের কাছে যেতে হয়। আপনি মনে করেন স্বপ্ন, এটা তো মিনিংলেস। কিন্তু এখন ফ্রয়েডের আবিষ্কারের পর আবিষ্কৃত যে ও স্বপ্নের কোনোটাই মিনিংলেস নয়, তার মিনিং শুধু আমি তো পড়তে পারি না। কাজে আমি বলছি মিউজিয়ামের ফাংশন দুরকম, একটা হচ্ছে প্রত্নতত্ত্ব সংগ্রহ করা এবং সেটা দেখানো। সুতরাং দেখানো মানে এটাকে সাজাতে হয়, যেটা কিউরেশন বলে। এবং এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এটা হচ্ছে পাথরের প্রমাণ দিয়ে দেখানো, যেগুলি বলা হচ্ছে এগুলি কল্পনা মাত্র নয়, এর কিছুটা নিদর্শন আছে। বাংলা শব্দের নিদর্শন, যা আপনাকে দেখিয়ে দিচ্ছে, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইংরেজিতে বলতে ইট ইজ এ কাইন্ড অফ ইন্ডেক্স। পুরা জিনিসটা তো দেখানো যাচ্ছে না। আপনি যখন ক্ষুদ্র কয়েকটা বিন্দু পান, তাকে যোগ করলে একটা ক্ষেত্র তৈরি হয়। এটা কতগুলো বিন্দু প্রদর্শন করে। তদুপরি জনসাধারণের জন্য এখন যেটা পরিবর্তন হয়েছে বিংশ শতাব্দীতে, আমি বলবো 21 শতাব্দী পর্যন্ত, এখন পৃথিবীর সর্বত্রই একটা অদ্ভুত ধরনের সাড়া পড়েছে। গ্রেট ব্রিটেনে, আমেরিকাতেও এটা হলো হেরিটেজ মিউজিয়াম। প্রত্যেকে তার ইতিহাস এবং ঐতিহ্য, তার আত্মভাব, ইংরেজিতে বলে আইডেন্টিটি, আত্মভাবকে প্রদর্শন করার জন্য আত্মভাবের সাথে সঙ্গতিপূর্ণ প্রত্যেক দ্রব্য আপনি দেখাচ্ছেন। কিন্তু তারপরে এটা হলো মানুষের ইতিহাস, দ্রব্যের ইতিহাস নয়। কিন্তু দ্রব্য মানুষের ইতিহাসকে স্পর্শ করে। তাহলে ইতিহাস কি? আমরা অধিকাংশ মনে করি ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী। কিন্তু বর্তমানকে বাদ দিয়ে আপনি ইতিহাসের কোনো কাহিনী বলতে পারবেন না। প্রত্যেক মানুষ বর্তমানের হাজির থেকেই অতীতের থেকে দৃষ্টিপাত করে। সেই জন্য ইতিহাসকে শুধুমাত্র অতীতের কাহিনী বললে কিন্তু সঠিক কথা বলা হয় না। বলতে গেলে ইতিহাস হচ্ছে বর্তমানের চোখে দেখা ইতিহাস। কাজে প্রত্যেক বছর যখন নতুন নতুন আবিষ্কার হয়, তখন অতীত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। আপনি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছেন, আজ থেকে 20 বছর পর সেখানে দাঁড়াবেন না। একটা উদাহরণ দিই। ভারতবর্ষে 1862 সনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে প্রতিষ্ঠান ব্রিটিশ সরকার গঠন করে। এটা প্রথম গ্রন্থে। তখন স্যার আলেকজান্ডার কানিংহাম বলে এক ভদ্রলোক ছিলেন। এরপরে আরো বড় করে আমরা নাম দেখবেন, জন মার্শাল, আর্জেন বড়, লর্ড কার্জনের সময়। তারপরে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ভাগ হচ্ছে, সেই সময় মর্টিমার হুইলার। তাদের বই পড়ে যে জানা যায়, রাখাল দাস ব্যানার্জি বলে এক ভদ্রলোক ছিলেন বাংলাদেশে, যিনি বাংলার ইতিহাস লিখেছেন। তিনি কিন্তু পাঞ্জাবে এবং সিন্ধুতে হরপ্পা এবং মহেঞ্জোদারোর খনন কার্যের আসল তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। যদিও তার নাম ছিল ডেপুটি ডিরেক্টর। মহা ডিরেক্টর জেনারেল একজন ভারতীয়কে করবে না। তো সেই সময় তিনি আবিষ্কার করে দেখলেন যে সিন্ধু সভ্যতা এগুলির বয়স অনেক বেশি। অর্থাৎ এটা আর্যরা যে 3500 বছর আগে আসে বলছে, এগুলি তারও অন্তত 1000 বছর আগে। প্রথম দিকে হাইপোথিসিস ছিল এটা। তার মানে আর্যরা এসে ভারতবর্ষে একটা খালি জায়গা জয় করেছে, এই তথ্যটা সঠিক নয়। এখানে জনবসতি ছিল এবং তার প্রমাণ মাটির নিচে একটা বিরাট শহর পাওয়া গেছে। একটা নাম হচ্ছে মোহেনজোদারো, আর এটা হচ্ছে সিন্ধুতে। আর এটা হলো হরপ্পা, এটা একটা আধুনিক হরপ্পা গ্রামের নিচে পাঞ্জাবের পূর্ব দিকে। এইটাতে ভারতবর্ষের ইতিহাসের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। পরে 4500 বছর ভারতের ইতিহাস পাওয়া যাচ্ছে। এরপরে আরো খনন করেছে মেহেরপুর বলে একটা জায়গা আছে বেলুচিস্তানের কাছে, ওই বোলার গিরিপথ দিয়ে আসার সময়। সেটা ফরাসি নৃতাত্ত্বিকরা, একটা নৃতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব দুটোই কাজ করেছে। তারা করে খনন করে দিয়েছে। তারা পুরনো শস্যের দানা পেয়েছে, মানুষের চাষ করা, তার পাশে তুলুর বীজ পেয়েছে। দেখা যাচ্ছে মেহেরপুরের লম্বা হচ্ছে প্রায় বলতে গেলে
8,000 বছর বা 10,000 বছর। তার মানে ভারতবর্ষের লোকজন কোথা থেকে এলো? এখন সেই গবেষণা শুরু হয়েছে, ডিএনএ গবেষণা শুরু হয়েছে। দেখা যাচ্ছে প্রথম মানুষ এসেছে দক্ষিণ ভারতে, যারা কালো মানুষ, যাদেরকে দ্রাবিড় বলা হচ্ছে, কমপক্ষে 7,000 বছর আগে তারা এসেছে। তাদের ভাষার সাথে বালুচিস্তানের ভিতরে কোনো কোনো ভাষার মিল পাওয়া যাচ্ছে। তখন বলা হচ্ছে আফ্রিকা থেকে এসেছে। এখন দেখা যাচ্ছে অরিজিন অফ অল ম্যান আর ফ্রম আফ্রিকা। নানা থিওরি আছে, আমি কোনোটাকে আপনাকে গ্রহণযোগ্য থিওরি বলছি না, কিন্তু এইগুলি যে আবিষ্কার হয়েছে এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার জমিত ফল হিসেবে। আমরা আরেকটা ক্ষেত্রে রাখতে, বৈজ্ঞানিক গবেষণা যেটা বলছি সেটার একটা নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে আরেকটা সংস্থা হয়েছে। তখন একটা বিবাদ বেঁধেছে মিউজিয়ামগুলির উপর কার কর্তৃত্ব হবে। মিউজিয়ামগুলি প্রথমে একটা ক্যালকাটাতে একটা ইন্ডিয়ান মিউজিয়াম হয়েছিল 1800 তারপরে বিভিন্ন জায়গায় ছোট 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 বহু মিউজিয়াম হয়েছে। কর্তৃত্বগুলো ভারতবর্ষীয়রা বললো ইংরেজদের দৃষ্টিকোণ থেকে আমাদের ইতিহাসকে না দেখে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিতে দেখি না কেন। কারণ বাংলাদেশের কয়েকজন পণ্ডিত রমাপ্রসাদ চন্দ্র, অক্ষয় কুমার মৈত্রীয় এবং কুমার দিঘাপতিয়ার নামে শরৎ কুমার রায়, তারা মিলে বললেন যে আমরা একটা মিউজিয়াম করব। এটা আমি ওইটা সংক্ষেপে বলছি। বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছে 1893-তে, মানে বাংলা সন 1300 সনে। তারপরে তারা মনে করে যে আমরা একটা মিউজিয়াম করি। তখন গভর্নমেন্ট বলতেছিল এটাকে আমরা সেন্ট্রাল মিউজিয়ামে নিয়ে যাবো। তখন শরৎ কুমার রায়, দিঘাপতিয়ার জমিদার বাড়ির সন্তান, আমরা টাকা দেবো। তখন রাজশাহীতে বরেন্দ্র রিসার্চ সোসাইটি তারা করলেন এবং রিসার্চ মিউজিয়াম করলেন। এবং সেইখানে যে অদ্ভুত অদ্ভুত সব জিনিস তারা সংগ্রহ করলেন। তারা অভিযানে বেরিয়েছিলেন। এই দিন যাদের নাম, তাদের সাথে রাখাল দাস ব্যানার্জিও যুক্ত হলেন। অক্ষয় কুমার মৈত্রীয়, যিনি সিরাজউদ্দৌলা নামে বই লিখেছেন। রমাপ্রসাদ চন্দ্র হচ্ছে একমাত্র সাহসী লোক যিনি বিক্রমপুরে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আদিক্ষেতাকে চ্যালেঞ্জ করেছিলেন। এই রবীন্দ্রনাথের বাংলা বানানে শেখার জায়গায় তেন্ডুলকার লিখছে, এটা প্রথম প্রতিবাদ করেন রমাপ্রসাদ চন্দ্র, যিনি ইতিহাসে বাঙালি বই লিখেছেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বড় কবি, কিন্তু তিনি অনেক ক্ষেত্রে যে স্বৈরাচারী বইটা ছিলেন প্রায় শেখ হাসিনার মতো, সেটার প্রতিবাদ করেছিলেন। না, ভাষার ক্ষেত্রেও স্বৈরাচার চলে। দেখুন আপনাদের শিশুদের পাঠ্য বইতে নষ্ট করে ফেলেছে এই স্বৈরাচারী কাজ করে। এটা তো কোনো গণতান্ত্রিক কাজও নয়, এটা ভাষাতাত্ত্বিক কোনো জ্ঞানের প্রতিফলন নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরাধ সর্বপ্রথম যিনি জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন তিনি আরেক ব্রাহ্মণ, রমাপ্রসাদ চন্দ্র। তিনি হলেন চিত্তরঞ্জন দাসের দেশের লোক, বিক্রমপুরে। যে উনিও এই অভিযানে অংশ নিয়েছিলেন। তারা এমন সব মূর্তি রাজশাহী দূরে আশেপাশে পেলেন, এই যে মহাস্থানগড় আবিষ্কার হলো, এগুলো দৈনিক কীর্তি। যেমন ব্যানার্জি আবিষ্কার করেছেন হরপ্পা মহেঞ্জোদারো, বলে আমাদের ইতিহাস সম্বন্ধে দৃষ্টিভঙ্গিতে বলতে গেল। ইনারা যেগুলি করেছেন বিষ্ণু, শিব এবং অনেক সময় নারী মূর্তিগুলো বের করেছেন, যেগুলো আমাদের দেশের মুসলমানরা মাঝে মাঝে মনে করে এগুলো বাংলার ঐতিহ্য নয়। একইভাবে তখনকার লোকেরা মনে করতো যখন কিছু ইসলামিক, সেগুলোকে তারা ক্রোনোলজিক্যালি সাজাবে না, মনে করছে এগুলো হচ্ছে প্রান্তীয় জনগণের জিনিস। মানে দুই দিক থেকে এই ভুলটা ছিল। তো বরেন্দ্র রিসার্চ সোসাইটির থেকে কিছু জিনিস আজিজুর রহমান মল্লিক এখানে নিয়ে আসছিলেন। ওই যে 18টা প্রদর্শনের কথা জাহিদ বললেন, এগুলো হচ্ছে ওই বরেন্দ্র বলাদেরই আবিষ্কৃত জিনিস। সেখানে অনেক জিনিস এখনো কি যে অবহেলায় পড়ে আছে, ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে। এখন সেটা কিন্তু অজস্র সংস্কৃত পাণ্ডুলিপি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কোনো বিনিয়োগ নাই। আমাদের সকল সরকারের সবচেয়ে অবহেলিত দিকের মধ্যে হচ্ছে বিদ্যা চর্চা। শিক্ষা খাতে বরাদ্দ মাত্র জাতীয় আয়ের 2 ভাগ, যেখানে নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতীয় বহু বছর আগে, আজ থেকে 55 বছর আগে বলেছেন কমপক্ষে 6 ভাগ খরচ করতে হবে। আমাদের দেশের সকল মন্ত্রণালয়ের মধ্যে দরিদ্রতম মন্ত্রণালয় হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখন এই মিউজিয়াম কি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে না সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যাবে, সেই তর্ক আপনারা করতে পারবেন। কিন্তু তার জন্য যে টাকা বরাদ্দ, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন না কেন, যাই যে গল্প করলে একবার ওইখানে একবার এখানে 7 ঘাটের জল খেয়ে সেইখানে দাঁড়িয়েছে। এমনকি তার একদম যে সাইনবোর্ডটা আছে সেটা তখন সেতি পড়ে আছে, ময়লাটা পরিষ্কার করা হয়নি। এটা কি বলে? এটা জাহিদকে দোষ দিচ্ছি না আমি, বেচারা অধিগ্রহণ করেছে 3 মাস বা 4 মাস হয় না। কিন্তু যারা এগুলো করতেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদেরও নজর দেওয়া উচিত। আমাদের শিক্ষাক্ষেত্রে লাইব্রেরি হচ্ছে সবচেয়ে অবহেলিত। যেমন লাইব্রেরির সাথে যদি খাওয়ার ঘর না থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিভাবে? এটা তো পরিকল্পনার মধ্যে থাকতে হবে। এবং এখানে মিউজিয়ামে খুব আনন্দের বলছে গবেষকদের জন্য একটা রুম রাখা হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে 28,000 ছাত্রছাত্রী, সেখানে শতকরা কতজন এখানে পড়তে আসবে আপনারা বলেন? যদি সবাই আসে, এই জাদুঘরে তো একটা টুকরাও থাকবে না, সবাই তো পায়ের দলিত করবে। এটা আমাদের দেশ নয়, ইউরোপে আমেরিকা তো দেখা যাচ্ছে আজকাল জাদুঘরে
বেশি লোক আসে না, আর অনেকে জানে না এগুলোর মানেটা কি। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যারা জাদুঘরের পরিচালক হয় তারা প্রায় প্রফেসর র্যাঙ্কের লোক হতে হয়, এবং তাদের অনেক প্রফেসর থাকতে হবে সব বুঝিয়ে বলার জন্য, এবং এটাকে এমনভাবে সাজাতে হবে। শামসুল হোসেন সাহেব যোগ্য লোক ছিলেন, তিনি যেভাবে সাজিয়েছেন সবগুলো তা তো জায়গায় নেই, স্বাভাবিক কোথায়, আপনার তো অনেক গ্যালারি দরকার। এরকম অনেক প্রাইভেট মিউজিয়াম আছে বাংলাদেশে, কিন্তু সরকার এগুলো অধিগ্রহণ করেছে। যেমন ধরেন আমি সম্প্রতি রংপুর গিয়েছিলাম, রংপুরে একটা জায়গা আছে তাজ হাট নামে জায়গা, সেখানে পুরনো জমিদার বাড়ি, সেটাকে কিন্তু বেশ ভালো মিউজিয়ামে পরিণত করা হয়েছে। সিলেটে মুসলিম সাহিত্য সংসদের একটা মিউজিয়াম আছে, সেখানে যত জনসাধারণের পুরনো পোশাক, পালকি, বিয়ের কাবিননামা সবই আছে। এর উদ্দেশ্যটা কি? ইতিহাস যদি হয় রাজা মহারাজার কাহিনী, তাহলে এতগুলি দরকার ছিল না। ইতিহাস যদি হয় মানুষের জীবনযাত্রায়, উৎপাদন প্রণালীতে, বন্টনে ক্রমাগত পরিবর্তন, এটা তো অস্বীকার করা যাবে না। মানুষের প্রযুক্তি অনেক পরিবর্তিত হচ্ছে, যেটার ফলে আমাদের অনেক বেশি পৃথিবীর উপরে কর্তৃত্ব বেড়েছে। যেমন এই যে ডিজিটাইজ করা যাচ্ছে, 3 ডাইমেনশন করা যাচ্ছে, আমি এখানে তুলে দিলে আমেরিকাতে বসে দেখা যাচ্ছে, এগুলি নিঃসন্দেহে প্রগতি। কিন্তু আরেকটা প্রশ্ন যদি আমরা বিশ্বাস করি যে মানুষের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রগতি হয়েছে কিনা, এই যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া এবং বিদ্বান লোকেরা যা বলছেন, তাতে বোঝা যাচ্ছে তারা আমাদের দেশ সম্পর্কে জানেন না। না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু তারা জানতে চান না, এটা অপরাধের পর্যায়ে পড়ে। যেমন এখানে যে এত আত্মত্যাগ করেছে আমাদের ছাত্রদের জীবনকে, যে এত যে নিপীড়ন নির্যাতন হয়েছে 15-20 বছর ধরে, সেটার কথা বাদই দিলাম। শুধুমাত্র জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে যে পরিমাণ নৃশংসতা হয়েছে, কোনো বেসরকারি ছাত্রদের অর্থাৎ নিরস্ত্র ছাত্রদের সামনে সরকারি বাহিনী যেভাবে গুলিবর্ষণের ইতিহাস আপনি একমাত্র ইরান ছাড়া, শাহের আমলের ইরান ছাড়া আপনি কোথাও পাবেন বলে আমার সন্দেহ। এটা কলোনিয়াল আমলে হয়েছে। এমনকি জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ডের কথা বলে আমরা ইংরেজদের এখনো ধোয়া দিই, রবীন্দ্রনাথ ঠাকুর যার প্রতিবাদে অন্তত প্রতীকী আকারে তার নাইট উপাধি বিসর্জন দিয়েছিলেন, কিন্তু আমাদের দেশে কে বিসর্জন দিতেন? যদি আনিসুজ্জামান বেঁচে থাকতেন, তিনি কি তার জাতীয়তা উপাধি বিসর্জন দিতেন? আমার সন্দেহ দিতেন না। এবং তার প্রমাণ কি? এখন যারা পালিয়ে গেছেন তাদের মধ্যে কারোর মধ্যে বিন্দু মাত্র স্বীকৃতি নেই, অনুশোচনা দূরের কথা, তারা বুঝতেই পারছে না তারা কি অন্যায়টা করেছিলেন। এইটাও ইতিহাসের অংশ। আমি এই জন্য এটা যদি ইতিহাস হয়, তাহলে আমাদের জাদুঘর এটা আমাদের শেখাচ্ছে জাদুঘরের মধ্যে কিন্তু হস্তক্ষেপ আছে। এটা সরকারি হস্তক্ষেপ নয়, এটা হলো মগজের হস্তক্ষেপ। কোন জিনিসটা আপনাকে দেখানো হবে, কোন জিনিসটা দেখানো হবে না, এটা কিন্তু জাদুঘরের পরিচালক নন, জাদুঘরের বিশেষজ্ঞরাই নির্ধারণ করে। একটা জিনিস হচ্ছে যা পাওয়া যায় না তা তো দেখাতে পারবেন না, কিন্তু যা পাওয়া গেছে তার মধ্যে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন, কোনটাকে প্রাগ্রাধিকার দিচ্ছেন, এটাও কিন্তু হস্তক্ষেপের বিষয়। এবং পাঠ্যপুস্তকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রাচীন ইতিহাস পড়ানোর জন্য পাঠ্যপুস্তকে আপনার প্রমাণ লাগবে। প্রমাণবিহীন পাঠ্যপুস্তক না ভরিয়ে প্রমাণ সহ ছাত্রছাত্রীদের পড়াতে হলে উপযুক্ত শিক্ষক লাগবে। কাজে যে এডুকেটর হারসেলফ নিডস টু বি এডুকেটেড। শিক্ষিকাকে প্রথম শিক্ষিত হতে হবে। তো জাদুঘর হচ্ছে সেই শিক্ষাস্থান যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসবেন। কাজে জাদুঘর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে, কিন্তু এটা একমাত্র বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয়, এটা সারা দেশের সম্পত্তি। বিশ্ববিদ্যালয় শুধু তার পরিচালনার ভার পেয়েছেন। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম 1910 সালে প্রতিষ্ঠিত হয় একটা স্বতন্ত্র মিউজিয়াম আকারে, কিন্তু সেটা বহু পথ পেরিয়ে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। আজিজুর রহমান মল্লিক সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সেখান থেকে এখানে এসেছেন। এই কাহিনীগুলো আপনারা জানেন। আমি মনে করি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের সব জায়গার মতো একটা নবচিন্তার সূত্রপাত হয়েছে, এইটুকু নির্দ্বিধায় বলা যায়। কিন্তু এটাকে নবজাগরণ বলা যাবে কিনা সেটা দেখতে হবে। আমরা ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করবো না, আমরা কাজ দেখলেই বলবো যে এটা হচ্ছে। এখন একটা সূত্রপাত হয়েছে, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কাছাকাছি এনে একটা ভালো কাজ হয়েছে। লাইব্রেরি এবং মিউজিয়ামের একটা সাক্ষাৎ সম্পর্ক আছে। এখন সংক্ষেপ করি আমি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে তর্ক হয়েছিল, এখানে যেগুলো অ্যানথ্রোপোলজিক্যাল অবজেক্ট, অ্যানথ্রোপোলজিক্যাল অবজেক্ট কি ইতিহাস দরকার নাই, এটা হলো কি এক্সোটিক ম্যাটেরিয়াল। গারোদের জীবন কিরকম, চাকমাদের জীবন কিরকম, সেইভাবে বাঙালি মুসলমানদের জীবন কিরকম, বাঙালি হিন্দুদের জীবন কিরকম, তার বিভিন্ন রকমের প্রমাণ থাকবে। তাদের বাড়ি ঘরে থালা বাসন থাকবে, কোন খোরাতে করে খায় সেগুলি থাকবে। খোরা শব্দটা শুনে চট্টগ্রামের খোরা বলি। খোরা মানে কি? এটা গ্রিক শব্দ। খোরা মানে হচ্ছে মাটি। এই জন্য খোরা মানে মাটি দিয়ে তৈরি করা পাত্রকে খোরা বলে। আপনি এটা জানেন। আরো বহু শব্দ গ্রিক শব্দ যে বাংলার ভেতরে লুকিয়ে লুকিয়ে আছে আমরা জানি না।
একটা সুন্দর গ্রিক শব্দ হচ্ছে দিকনে। নাসির আলী মামুন বলে একজন বিখ্যাত আমাদের আলোকচিত্র শিল্পী আছেন, তার নাম অনেকে শুনে থাকবেন। তিনি একটা বই লিখেছেন ঘর নাই নামে। রাস্তায় যে সমস্ত যুবকেরা আছে, কিশোরেরা শহরে ছিনতাই করে এবং যারা ছোট ছোট ছিচকে চুরি করে, তাদেরকে তিনি সাক্ষাৎকার নিয়ে এই বই লিখেছেন। এটা মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছিল, ঘর নাই। সেখানে একটা ছেলের নাম কামরুল, বয়স 11, বাড়ি ভৈরব। তিনি এই ছেলে ঢাকায় এসে কাউরান বাজারে সাধারণত ছোট ছোটকা তরকারি চুরি করে। নাসির আলী মামুন তখন কাজ করতেন প্রথম আলো পত্রিকায়। তিনি ওইখানে চা খেতে বসতেন কারণ বাজারে, যেখানে এখন গরু জিয়াপত দেওয়া হচ্ছে, ঠিক ওই জায়গাতে তিনি কামরুলকে জিয়াপত দিলেন। যাকে বলে এই কামরুল তার টাকা দিলেন যে তোমার টাকা দেবে, একটা কথা বলো আমার সাথে। কি তুমি কোথা থেকে আসছো? বলে আমি আমার বাড়ি ভৈরব। তো কেমনে আসছো? বলে ট্রেনে করে চলে আসি। কেমনি চলে এলাম? টিকিট কাটে না, চলে আসি। এখানে শীতকাল চুরি করে তরকারি টরকারি, তোলে চুরি করছো কেন? বলে বাড়িতে আমার বাবা আরেকটা বিয়ে করেছে। তবে আমার তার সৎ মা বলছে আর কি, হাতাই মা বলে, সৎ মাকে মহিলা একেবারে দিকনে ছাড়া। এটা লিখছে নাসির আলী মামুন। ছেলেটা বলছে দিকনে ছাড়া। তখন আমি দেখলাম যে আমি অল্প গ্রিক ভাষা শিখেছি, আমি বলছি দিকনে শব্দ বলতে কি, যে প্ল্যাটো নামক বিখ্যাত লোকের যে বই রিপাবলিক বলেন ইংরেজিতে, এটার গ্রিক নাম হচ্ছে পলিটেইয়া, মানে অ্যাবাউট দ্য পলিটি, সমাজ সংক্রান্ত বই, রাষ্ট্র সংক্রান্ত বই। তার একটা সাবটাইটেল দিয়েছে সম্পাদকেরা, ওটার নাম হচ্ছে দিকায়োসুনে। গ্রিক ভাষায় দিকায়ু মানে হচ্ছে ন্যায় বিচার, দিকায়োসুনে ন্যায় বিচার, অন জাস্টিস। এখন ওই ছেলে যে বলছে দিকনে ছাড়া, মানে আমার সৎ মা ন্যায় বিচার করে না, উনি আমাকে অন্যায়ভাবে পিটান, গালিগালাজ করেন, অপমান করেন। এখানে একটা ফার্সি কাবিননামা দেখলাম 8শ শতাব্দী, তাতে ইরানি ভাষায় লেখা, তো ওখানে লিখেছে যে স্বামী কাবিননামাতে স্ত্রীকে বলতেছেন আমি তোমাকে বিবাহ করিব, কিন্তু তোমাকে কোনোদিন অপমানজনক কথা বলিব না, এবং তোমাকে না বলিয়া তোমাকে আরেকটা বিবাহ করিব না। এখন অনেক শর্ত আছে। তার মধ্যে মজা লাগলো তাকে প্রহার না করা এবং অপমানজনক কথা না বলা, তার মানে তাকে দিকনে ছাড়া কিছু করবো না। এই জন্য বলছি মিউজিয়ামে আরো বহু রকমের জিনিস থাকে, ম্যানাস্ক্রিপ্ট থাকে, ভাষাতত্ত্বের বই থাকে। এর মিউজিয়ামের শাখা একটা লাইব্রেরি, বইও একটা প্রমাণ, অপ্রকাশিত বইতে অনেক বড় প্রমাণ। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পুরনো আমলের মুদ্রা। এই যে নলিনীকান্ত ভট্টশালী, যিনি ঢাকা মিউজিয়ামের প্রতিষ্ঠাতা এবং অনেক নির্যাতিত ব্যক্তি, 1947-এর আগেই মারা গেছেন। তিনি যেটা তৈরি করেছিলেন ঢাকা মিউজিয়াম, তিনি একটা ক্যাটালগ বের করেছিলেন এই 1920-22 সনের দিকে, আমার 2-1 বছর পূর্ব হতে পারে। সেটা হচ্ছে কি, কয়েন্স অফ দি ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অফ বেঙ্গল। ইন্ডিপেন্ডেন্ট সুলতান মানে যারা দিল্লির অধীন নয়। আমরা জানি তুর্কিদের অধীনে দিল্লি দখল হওয়ার একই সময় বাংলা দখল হয়েছে, কিন্তু বাংলা সুলতানরা পরবর্তী অন্তত 225 বছর বাংলাদেশকে স্বাধীন রেখেছিলেন দিল্লির নিয়ন্ত্রণ থেকে। বাংলাদেশ আবার দিল্লির নিয়ন্ত্রণে প্রবেশ করে সম্রাট আকবরের সময়, সেটা হচ্ছে 1576-75-এর কাছাকাছি, তার মানে 16শ শতাব্দীর শেষ থেকে। তারপরে সিরাজউদ্দৌলাকেও যদি আপনি মুঘলদের গভর্নর মনে করেন, ওই পর্যন্ত মুঘল শাসনাধীন ছিল, তার 200 বছর পূর্ণ হয়নি। আর ইংরেজরাও যত বছর দখল করেছিলেন, প্রথমে কোম্পানি আকারে, পরবর্তীকালে ব্রিটিশ রানী আকারে। তো এই সময়ে আমরা যে ইতিহাসটা দেখি, তার মধ্যে সুলতানি আমাদের অনেক মুদ্রা খনন কার্যের মাধ্যমে এবং নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন নলিনীকান্ত ভট্টশালী। ভট্টশালী মহাশয় ছিলেন এই রমেশচন্দ্র মজুমদারদের প্রতিদ্বন্দ্বী। আপনি ভিতরে ভিতরে অনেক ছোট ছোট কাহিনী আছে। এই জন্য রমেশচন্দ্র মজুমদার বাংলার ইতিহাস যে খণ্ড সম্পাদনা করেছেন, তাতে ভট্টশালীর কোনো লেখা নেননি। এই ভট্টশালীর যে একটা কমেমোরেশন বলি, অধ্যাপক আবু মোহাম্মদ হবিবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি ঢাকা মিউজিয়াম থেকে বের করেছিলেন। হবিবুল্লাহ সাহেব জীবনের বহু সময় কিন্তু বের করেছেন ঢাকা মিউজিয়ামে, যেটা এখন বাংলাদেশের জাতীয় জাদুঘর। তো এই বলে আমি শেষ করব, জাদুঘর নিয়েও একটা বিতর্ক শুরু হয়েছে এখন। এই বিতর্কটা হচ্ছে, আমাদের সব ভালো ভালো জিনিসগুলোকে কেন্দ্রীয় জাদুঘরে রাখতে হবে, নাকি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে? এই বিষয়ে আপনারাই মত দেবেন। তাদের ধারণা, যেমন এই জন্য কতগুলি দেখবেন এখানে রেপ্লিকা, ডুপ্লিকেট, প্লাস্টিকের আপনার কাজ করবেন, এইগুলো বলা হচ্ছিল ইংরেজ আমল থেকে। তারা মনে করেছিলেন সমস্ত জিনিসকে একটা কেন্দ্রীয় জায়গায় রাখতে হবে। কিন্তু ব্রিটিশ আমলে ভারতের যত প্রদেশ ছিল, সর্বশেষ 11টি প্রদেশ ছিল, প্রত্যেক বলে আমরা নিজেদের মিউজিয়াম করবো। এবং কোনো কোনো যেগুলিকে নেটিভ স্টেট বলা হতো, হায়দ্রাবাদের মতো অথবা রাজপুতানার ছোট ছোট অনেক স্টেটের মতো, তারা প্রত্যেকেই নিজ নিজ, বরোদায় যেমন, তারা এখন ইংরেজদের ব্যঙ্গ করার জন্য এক কাজ করলেন। ইংরেজরা আমাদেরকে মানুষ হিসেবে দেখতো না, আমাদের দেখতো প্রাণী হিসেবে। মানে প্রাণী মানে বিভিন্ন, আমরা যেমন বিভিন্ন গরু মহিষকে নানা রকম ভাগে ভাগ করি, এগুলি সাদা গরু, এগুলি কালো গরু, আমাদেরকে সেভাবে তারা করে
অ্যানথ্রোপোলজিতে ফেলতো। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে তার ইউরোপের যে বিজ্ঞান তাকে নাম দেওয়া হয়েছে সোসিওলজি, কারণ ইউরোপের সোসাইটি আছে, আমাদের এখানে তো কোনো সোসাইটি নাই, তা আমাদের নাম হচ্ছে অ্যানথ্রোপোজ, এটাও গ্রিক শব্দ, মানে হচ্ছে আমরা হলাম মানুষ নামক প্রাণী, হিউম্যান অ্যানিমালস। এই জন্য স্টাডি অফ প্রিমিটিভ সোসাইটিস আর কল্ড অ্যানথ্রোপোলজি, আর স্টাডি অফ অ্যাডভান্সড সিভিলাইজ সোসাইটি ইজ কল্ড সোসিওলজি। এটা 19 শতাব্দীতে এই ভাগটা হয়েছে। প্রথম দিকে অ্যাথনোলজি বলতো, 20 শতাব্দীতে নাম অ্যানথ্রোপোলজি হয়েছে। সেই জন্য অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে তারা বলেছে যে এই মিউজিয়ামের অ্যানথ্রোপোলজিক্যাল অংশটা আমাদের কর্তৃত্বে দিতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললো এটা আমাদের কর্তৃত্বে দিতে হবে। এই বিতর্কের মীমাংসা ভারত পাকিস্তান ভাগ হওয়া পর্যন্ত হয় নাই। মজার ব্যাপার, 1947-48 সনে লন্ডন একটা প্রদর্শন হচ্ছিল, সেটা হচ্ছে এই যে আর্কিওলজি অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টুগেদার। পরে সেই উত্তরাধিকার ভাগ করতে হবে, 1958 সনে সেটা ভারতকে দিয়ে দেওয়া হয়। মানে ওইখানে পাকিস্তান খানিকটা বঞ্চনার শিকার হয়, সুতরাং বাংলাদেশের বঞ্চনার শিকার হয়। আজকে সেটা আলোচনা করবো না। এখন যে তর্ক হচ্ছে যে বাংলাদেশেও ধরেন চট্টগ্রামে একটা মিউজিয়াম হবে, এখানে আমরা নাম দিয়েছে, কালকে একজন আমাকে একটা বই দিলেন, জাতিতাত্ত্বিক জাদুঘর, এথনোলজিক্যাল মিউজিয়াম। মানে তাতে ওই ইংরেজদের চিন্তাধারাটাই মাথার মধ্যে আছে। আমরা পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে বলছি এথনোলজিক্যাল জাদুঘর, এবং তাতে মানুষ হিসেবে আমাদেরও থাকবে। আপনার তো বাংলাদেশের কৃষক মানুষদের জীবনকেও তো এথনোলজিতে ধরবে, কিন্তু আরবান এলাকায় আসলে আর এথনোলজি হয় না, আপনি এটা সিভিলাইজেশন হয়ে যায়। সিভিলাইজেশন মানে আরবানাইজেশন। আমি তাতে দোষের কিছু দেখি না। সমস্যা হচ্ছে সারা দেশে সব কিছু ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলার যে প্রবণতা, এটা কিন্তু ফলাফল শিক্ষার দিক থেকে বিষময়। এত বড় দেশে শিক্ষার জন্য সবাই ঢাকায় গিয়ে জাদুঘরে তথ্য দেখবে, তারা দেখা দরকার তোমাদের জন্য রেপ্লিকা পাঠিয়ে দিলেই তো হয়। এখানেও দেখলাম অনেক রেপ্লিকা আছে। সম্রাট শাহ আলমের চেয়ারও এখানে রেপ্লিকা করেছেন আমাদের অঘটন পটিয়ান শিল্পী ঢালিয়াল মামুন, একদম তার নকল চেয়ার করেছে, আপনারা দেখতে পাবেন। এটা ভালো, নাই মামার চেয়ে নকল মামা ভালো, কিন্তু তারপরেও এটা কিন্তু আমরা তা অরিজিনালটা দেখতে চাইবো, তাহলে আপনাকে বিলেত যেতে হবে। এখন ভারত থেকে যে সমস্ত জিনিস লুট করে ইংরেজরা নিয়ে গিয়েছিলেন সেগুলো তারা ফেরত দিয়েছে, অধিকাংশই ভারতীয় জাদুঘরে ফেরত দিয়েছে। তো এইভাবে চলতে থাকবে। আমার মনে হয় আমার বক্তৃতাও চলতে থাকা উচিত নয়। আমি থামি, আপনারা কিছু প্রশ্ন করলে বলবো আর কি। আমি যেটা শেষ করি কথা, এই যে ইতিহাস বলতে যদি আমরা শুধুমাত্র মনে করি যে রাজা মহারাজার বিজয়ের কাহিনী, তাহলে আমাদের দেশে ইতিহাস নিয়ে এখন লোকে বলতেই পারে। যদিও বা এটা প্রমাণিত হয়েছে আমাদের এখানেও রাষ্ট্র গঠিত হয়েছে বহু আগে, অন্তত ইংল্যান্ডের আগে। আপনি যদি ইংল্যান্ডের ইতিহাস দেখেন সেটা সাংঘাতিক ব্যাপার। ইংল্যান্ডের ইতিহাস হচ্ছে ইংল্যান্ড অন্তত প্রথম দিকে 400 বছর রোমানদের কলোনি ছিল। খ্রিস্ট পরবর্তী আমরা বাংলায় অনেক সময় এখন বাংলা ভাষা নিয়ে আমাদের যে সংকট, তার জন্য আরেকটা জাতিতাত্ত্বিক কথা বলি। আমরা বলি না ইংরেজিতে লিখি এখন খ্রিস্টাব্দ, সকলে লেখেন আপনারা। আর যারা একটু মৌলবী মাদ্রাসা থেকে যারা আসছেন তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ এখন ক্রমবর্ধমান, তারা বলে কি ঈসাই সাল। কোনো সমস্যা নাই, হযরত ঈসার জন্ম থেকে হিসাব করা হয় ঈসাই সাল বা খ্রিস্টাব্দ। আগে বলে খ্রিস্টপূর্ব। ইংরেজিতে একা একা লেখে অ্যাডি, অ্যাডি মানে অ্যানো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। আনো ANNO, এটাও ল্যাটিন কথা, মানে ইয়ার, যেখান থেকে অ্যানুয়াল কথা দিয়ে কল্পনা করতে পারেন আপনারা। ডোমিনি মানে হচ্ছে আমাদের প্রভু। এখান থেকে যেমন ইংরেজিতে ডমিনেন্ট কথা দেখলে বোঝা যায়, কিন্তু এর আগের বলে বিসি, বিফোর ক্রাইস্ট। এখন আবার কিন্তু ই লেখে অনেকে বিফোর ক্রাইস্ট ইরা, আর অনেকে বলে সি মানে খ্রিস্টিয়ান ইরা, এখন বলতেছে কমন ইরা। শব্দকে কেবলই নতুন নতুন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রামের ফটিকছড়িতে যার জন্ম, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীবন কাটিয়েছেন, বাংলা একাডেমি, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন করে জীবন কাটিয়েছেন, তিনি এটা একটি সুন্দর শব্দ প্রস্তাব করেছিলেন। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টপর। আমি যে খ্রিস্টপর 4th শতাব্দীতে ইংল্যান্ড রোমানদের অধীনে যায়, তারপরে প্রায় 400-500 বছর তাদের অধীনে ছিল। এরপরে ইংল্যান্ড এক সময় ফরাসিদের অধীনে যায়, একবার না দুইবার। এই জন্য ইংল্যান্ডের আদালতে ল্যাটিন আর ফরাসি শব্দে ভর্তি। এইটাও ইতিহাসের অংশ। আমি যে আমাদের জাতিতাত্ত্বিক মিউজিয়াম, আমাদের প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম, এবং শেষ পর্যন্ত আমাদের ভাষাতাত্ত্বিক মিউজিয়াম, ভাষার নিদর্শনগুলি আমরা ধরে রাখতে পারি। এবং সবচেয়ে বড় যে শিক্ষাতাত্ত্বিক মিউজিয়াম, মিউজিয়াম মানে তাই। শেষ কথা হচ্ছে এটাই, মিউজিয়াম মানে কি? অন্ততপক্ষে 2টা মিউজিয়াম আমাদের আছে। আধুনিককালে মিউজিয়াম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে এটা হলো প্রত্নতত্ত্ব এবং অন্যান্য সংরক্ষণের আকার। দুটোর মধ্যে
মাঝে মাঝে বিরোধ আছে। তাদের প্রশ্ন হচ্ছে এদিকে সবাই যেতে পারবে নাকি শুধু বিশেষজ্ঞরা যাবে? আর সবাই যেতে বলে ছাত্রছাত্রীরা গেলে তাদেরকে শিক্ষা তো দেওয়ার জন্য লোক লাগবে একসাথে। এটা হলো কোয়েশ্চেন অফ অ্যাক্সেস। প্রবেশাধিকার সীমিত থাকবে না সর্বজনের জন্য উন্মুক্ত হবে? এটা একটা প্রশ্ন চিন্তা করার জন্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা কি জিনিস সংরক্ষণ করবো, কতটুকু শিক্ষা দেব, এই জন্য এটাকে কিভাবে সম্প্রসারিত করতে হবে। এই প্রশ্ন দাঁড়ালো, এটাকে এটা কেন্দ্রের মধ্যে থাকবে নাকি এটা দেশের নানা জায়গায় নানা জায়গায় হবে। ইংরেজরা বলতেন অন্যান্য জায়গায় থাকলে এই মূল্যবান জিনিস চুরি হয়ে যাবে। যেমন ধরেন এখানে যে স্বর্ণের মোহরগুলো আছে এগুলো কিন্তু বন্দি করে রাখা হয়েছে, শুধু তার রেপ্লিকা রাখা হয়েছে, আপনি আসলটা দেখছেন না। আপনি দেখতে চাইলে সঙ্গে দুটো পুলিশও লাগবে, যে পাশে আপনি চুরি করে পাচার করে নিয়ে যান। আমরা এই পাচারের কাহিনী যেটা পাশ্চাত্য প্রাচ্যের সম্পর্কের মধ্যে চোরাচালানের একটা ইতিহাস আছে। 2003 সনের যুদ্ধের পর ইরাকের সমস্ত অতি প্রাচীন প্রত্নতত্ত্ব কেমন করে মার্কিন দেশের আপনার মিউজিয়ামগুলিতে গিয়ে দাঁড়ালো। অর্থাৎ মিউজিয়াম কথাটার অর্থ কত সুন্দর, টেম্পল টু দ্য মিউজেস। মিউজ মানে হচ্ছে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, আমাদের যেমন সরস্বতী বলা হয় ভারতীয় ভাষায়। এখান থেকে আসছে মিউজিক, এখান থেকে আসছে মিউজিয়াম, এখান থেকে আসছে মিউজিওলজি। মূল শব্দ তো মিউজ, MUSE, এটা গ্রিক শব্দ। তো এই গ্রিকদের অনেক অবদান আছে, কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে এখন রাজনৈতিক ক্ষমতা বিস্তারের। এইটা বলে আমি শেষ করব, মানে রাষ্ট্রের ক্ষমতা বিস্তারের নানা কেন্দ্রের মধ্যে বিশ্ববিদ্যালয় একটি। বিশ্ববিদ্যালয়কে ফরাসি দার্শনিক আলথুসার বলছেন ওয়ান অফ দি আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আন্দোলন করলাম রাষ্ট্রের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু বিশ্ববিদ্যালয় নিজেও একটা খানিক স্বৈরাচারী প্রতিষ্ঠান। আমরা যারা এখানে ভর্তি হই তাদের মধ্যে অনেক আছে। কালকে যখন আমরা আলোচনা হচ্ছিল তখন একটা প্রশ্ন পেলাম, খুব মজা লাগলো। এই প্রশ্ন অবিস্মরণীয়, মানে বলতে পারবো না। যে বলছে কি দেশের সব লোক, কৃষক, শ্রমিক, জনতা আর এই এলিট জায়গায় এইসব আলোচনা করে কি হবে। তো বিশ্ববিদ্যালয় তো এলিট জায়গায়, এখন আমাদের একটা এলিট জায়গা, এমনকি মিউজিয়ামও একটা এলিট জায়গায়। সমস্যা হচ্ছে এলিট জায়গা কতটা গণতান্ত্রিক হবে, এগুলি মীমাংসা ভবিষ্যতে হয়তো করতে হবে। আমি এটুকুই মনে করি যে মিউজিয়াম শুধুমাত্র এলিট শ্রেণীর নয়, যে সর্বসাধারণের, সেই জন্য বলে দিগ্বিজয়ের কাহিনী নয়। আমরা তাহলে এই দিকে তাকাই কেন? আপনার গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের একটা উক্তি আপনারা সকলেই জানেন, আলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলে তাকে যাবে আপনাদের, বলে এক নদীতে দুবার গোসল করা যায় না। কিন্তু মানুষ অসম্ভবকে সম্ভব করতে চায়, অসম্ভবের পায়ে মাথা করতে চায়। সে বলে আমি এক নদীতে দুবার গোসল করবো। এক নদীতে দুবার গোসল করবে, একই ব্যক্তি এক নদীতে দুবার গোসল করতে পারে না, কারণ পানি নিত্য প্রবহমান। তাহলে নতুন পানি এসে পুরনো পানির জায়গা দখল করে, আপনি সেই নদীতে গোসল করছেন, নামটা গঙ্গা বা পদ্মা বা কর্ণফুলী, কিন্তু পানি তো একটা নয়। তো মিউজিয়ামের মধ্যে আমরা সেই অসম্ভবকে সম্ভব করতে চাই। আমরা অতীতকে এখানে ইতিহাসের বাইরে টেনে এনে স্থির করতে চাই। এই দ্রব্যটা এখন উঠে এসেছে, এর আর কোনো ইতিহাস নেই, এটা এখন স্থির। কিন্তু মজা হচ্ছে মিউজিয়ামের নিজেরও ইতিহাস আছে। মিউজিয়াম কোথায় হবে, এটা কি রাজশাহীতে হবে না কলকাতায় হবে, এটা নিয়ে বিতর্ক হয়েছে। এবং শরৎ কুমার রায় যদি টাকা পয়সা না দিতেন এটা তো রাজশাহীতে হতো না, এবং রাজশাহীতে না হলে খুব সম্ভব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আতরের আর্টিফ্যাক্ট পেতাম না। একটা জিনিস, যদির কথা নদীতে, যদি এমন হলে কে হতো জানি না, কিন্তু দেখা যাচ্ছে অতীতের ইতিহাসটা নিজে আরেকটা ইতিহাস রচনা করেছে। মিউজিয়াম হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের কেন্দ্র, শিক্ষার কেন্দ্র। আমাদের দেশে এখনো যেটা হয় নাই, আমি সেটা বলে শেষ করছি, এটাকে আমরা ঠিক শিক্ষার কেন্দ্র করে তুলতে পারি। তো আপনাদের ধৈর্যের জন্য আমি বলে অপরিসীম ধন্যবাদ।